হ্যালো গাইস, দিস ইজ এমডি শরিয়তুল্লাহ। ওয়েলকাম অল অফ ইউ টু মাই চ্যানেল বং স্মার্ট এডুকেটর। আজকের সবচাইতে হাই প্রোফাইল যে বিষয়, অর্থাৎ সুপ্রিম কোর্টে এসএসসি মামলার কি রায় হলো শেষ পর্যন্ত, এই বিষয় নিয়ে আলোচনা করব। আমি আজকে সকালেও এই প্রথম অর্ধের যে শুনানি হয়েছিল তার আমি কিন্তু একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেটি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা গিয়েও দেখতে পারেন। এবার দ্বিতীয়ার্ধে অর্থাৎ লাঞ্চের পরে যে হিয়ারিং হলো এবং তারপরে একটা শর্ট অর্ডার এলো, এই শর্ট অর্ডারে কি আছে এবং ডিউরিং হিয়ারিং কী কী ডিসকাশন হয়েছিল, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, যখন দুটোর পরে আজকে হিয়ারিং হয়, তো হিয়ারিংয়ে প্রথমত যারা চাকরি হারা তাদের পক্ষ থেকে বিভিন্ন রকম আইনজীবীরা কথা বলছিলেন এবং কথা বলতে গিয়ে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে এসেছে। তো প্রথমত একজন আইনজীবী প্রমাণ করার চেষ্টা করছিলেন যে নাইসার প্রাক্তন কর্মী সঞ্জীব বনসালের বাড়িতে বা সঞ্জীব বনসালের অফিস থেকে যে ডেটা উদ্ধার হয়েছে সেই ডেটাকে কাজে লাগানো যাবে এক্ষেত্রে, বা সেটাকে ভ্যালিড। তো আপনাদের উদ্দেশ্যে বলে রাখি যে কোন কোন ডকুমেন্ট কোন ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে এটার উপর আমাদের সংবিধানে একটা এভিডেন্স অ্যাক্ট নামে আইন আছে। তো ওই এভিডেন্স অ্যাক্টের হচ্ছে ধারা হচ্ছে 65B। তো 65Bতে একটি বিষয় আছে যে কোনো ডিজিটাল ডকুমেন্ট প্রমাণ্য নথি হিসাবে গৃহীত হবে যদি কোনো অথেন্টিক মানুষ সেটাকে সার্টিফিকেশন দেন। তো এক্ষেত্রে যেহেতু সঞ্জীব বনসালের কাছ থেকে পাওয়া গিয়েছিল এবং সেই সঞ্জীব বনসাল অ্যাকর্ডিং টু 65B সার্টিফিকেট দিয়েছে, তো এই সার্টিফিকেটের ভ্যালিডিটি আছে কি না এটা নিয়ে প্রশ্ন উঠেছিল। এবং এর ফলস্বরূপ কি হলো, পরবর্তীতে যখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলতে উঠলেন, তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য বললেন যে এই ডেটা সিবিআই উদ্ধার করে স্কুল সার্ভিস কমিশনকে দিয়েছিল এবং স্কুল সার্ভিস কমিশন এটাকে গ্রহণ করেছে। সো স্কুল সার্ভিস কমিশন যেহেতু গ্রহণ করেছে, সুতরাং 65B এর গ্রাউন্ডে কোনো আর্গুমেন্ট এখানে টেকসই করবে না। অর্থাৎ বলা যায় যে এটা অথেন্টিকেশন আছে বা সঞ্জীব বনসালের কাছে পাওয়া যে তথ্য, এই তথ্য সঠিক তথ্য বা এই তথ্যকে গ্রহণ করা যেতে পারে, কারণ এই তথ্যের ভিত্তিতে এর আগে স্কুল সার্ভিস কমিশন এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কিন্তু একবার চাকরি থেকে তাদের বরখাস্ত করেছিল। এবার পরবর্তীতে আরও অনেক ধরনের আর্গুমেন্ট ছিল। তারপরে যখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলতে উঠলেন, তো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মূল দাবি ছিল যে বাজারে 10 থেকে 15 লাখ টাকায় চাকরি বিক্রি করা হয়েছে, সিস্টেমেটিক এরর আছে, প্রচুর ভুল আছে, আগাল থেকে গোড়া পর্যন্ত প্রত্যেক মুহূর্তে শুধু ভুল আর ভুল পদ্ধতিতে ভরা। সেখানে বিচারপতি একটা মন্তব্য করেন যে ফর দ্য সেক অফ আর্গুমেন্ট ধরে নিলাম যে পুরো পদ্ধতিতে ভুল আছে, তাহলে একজন পরীক্ষার্থী যিনি পরীক্ষা দিয়েছেন তার তো এই পদ্ধতিগত বিষয়ে জ্ঞান থাকার কথা নয়, তাহলে তো এখানে সে কেন সাফার করবে। তো তারপরে 8,000-এর কিছু একটা অধিক সংখ্যক প্রার্থীর কথা বলা হয় যে এরা এদের দোষ বা এদের যে অন্যায় সেটা প্রমাণিত হয়েছে, এটা অ্যাকসেপ্ট করেছে এসএসসি। তো তাহলে বিচারপতি তারপর এর ভিত্তিতে যেটা মন্তব্য করেন যে যদি যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব হয়, তো তাহলে কি একটা প্যানেল পুরো বাতিল করা যায় না, কারণ একটা পুরো প্যানেলের বাতিলের ইম্প্যাক্ট বা অভিজ্ঞতাটা অনেক বেশি। তো এখান থেকে একটা বিষয় স্পষ্ট যে এ পক্ষ ওই পক্ষ যে পক্ষ যে প্রকারই আর্গুমেন্ট করুক না কেন, পদ্ধতিগত ত্রুটির জন্য বা ব্ল্যাক আপনার হচ্ছে ক্লোজ ডোর টেন্ডার দেওয়া হয়েছিল নাইসাকে, তার জন্য বা আর অন্যান্য যে সমস্ত বিষয়গুলো তুলে সবার চাকরি বাতিল করতে বলা হচ্ছে, তো সবার চাকরি বাতিলের পক্ষে বিচারপতি না, অর্থাৎ এই আর্গুমেন্টগুলি গৃহীত হচ্ছে না। পদ্ধতিগত ত্রুটি থাকতে পারে, তার জন্য স্কুল সার্ভিস কমিশনের শাস্তি হতে পারে, কিন্তু সেটার জন্য যারা চাকরি প্রার্থী সাধারণ তাদের কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা নয়। অপরপক্ষে যারা পক্ষে বলছিলেন
তারা বিভিন্ন রকম অ্যাক্ট দেখিয়ে যতই প্রমাণ করার চেষ্টা করুন যে না এখানে ছাড় দিলে দেওয়াও যেতে পারে সবাইকে, কিন্তু তাদেরকে যে ছাড় দেওয়া হবে না এটাও খুব স্পষ্ট বিষয় হয়ে গেছে। এবারে ফাইনালি বিচারপতিরা বেশ কতগুলো অর্ডারে বা কিছু অন্তর্বর্তীকালীন নির্দেশ তারা দিয়েছেন, সেই নির্দেশগুলো আলোচনা করব। তো এই নির্দেশগুলো বোঝার আগে আপনাকে যেতে হবে যে কলকাতা হাইকোর্ট মাননীয় সাব্বার রশিদির বেঞ্চ কী নির্দেশ দিয়েছিল। সাব্বার রশিদি সাহেবের বেঞ্চ নির্দেশ দিয়েছিল, নির্দেশ নাম্বার 1, সুপার নিউমেরিক পোস্টের সঙ্গে রিলেটেড যারা ছিল তাদেরকে সিবিআই চাইলে গ্রেপ্তার করে তাদের ইন্টারোগেট করতে পারে। এখন আপনারা জানেন যে কোনো শূন্য পদের ক্ষেত্রে গোটা ক্যাবিনেট অন্তর্ভুক্ত থাকে। তো সুপ্রিম কোর্টে আজকের যে শর্ট রায় আছে সেই শর্ট রায় অনুযায়ী তাদেরকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে পারবে না, আপাতত সেটার উপর স্টে, সেটা আগের দিন স্টে করেছিল। অর্ডার নাম্বার 2, যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছেন তাদেরকে 12% সুদ সমেত টাকা জমা দিতে হবে, ডিআইদের কালেক্ট করতে বলা হয়েছিল। এই অর্ডারের পর সম্পূর্ণ স্থগিতাদেশ জারি হলো, অর্থাৎ তাদেরকে এখনই টাকা ফেরত দিতে হচ্ছে না। এবং তৃতীয়ত একটা বিষয় ছিল যে এই রায় তো দিয়ে দিয়েছিল কলকাতা ডিভিশন বেঞ্চ, তা সত্ত্বেও কিন্তু সিবিআই যে ইনভেস্টিগেশন করতে পারবে, সিবিআইকে ইনভেস্টিগেশন করতে বলা হয়েছিল, এই রায়টি বহাল থাকলো সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে 3 মাস সময় দেওয়া হলো সিবিআইকে। তারা কী নিয়ে তদন্ত করবে? ওই যে সাদা খাতা, মেয়াদ উত্তীর্ণ প্যানেল বা আরও অন্যান্য যেই অনৈতিকতাগুলি এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত, এই প্রতিষ্ঠিত অনৈতিকতাগুলির সাথে কারা জড়িয়ে আছে বা কারা ডিল করছিল, কোন পর্যায়ের আমলা নাকি মন্ত্রী নাকি স্কুল সার্ভিস কমিশন অফিসের কেউ, কারা এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছে তাদেরকে খুঁজে বের করা এবং এই বিষয়ে 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্টে রায় জমা দিতে বলা হয়েছে। এবং সবচাইতে বিগেস্ট যেটা যে চাকরি চলে যাওয়া, এটার কি হতো? আপনার ডিভিশন বেঞ্চের রায় ছিল যে চাকরি বহাল। এবার সুপ্রিম কোর্ট এই বিষয়টাকে কিন্তু আলাদাভাবে ডিল করলো। কীরকম? চাকরি চলে গেছে এটা সুপ্রিম কোর্ট বলছে না, আবার চাকরি থাকছে এটাও সুপ্রিম কোর্ট বলছে না। কিভাবে? একটু ব্যাখ্যা করছি। সুপ্রিম কোর্ট খুব স্পষ্টভাবেই যেদিন থেকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চাকরি বাতিল নির্দেশ হয়েছে তারপর থেকে বেতন কন্টিনিউ করতে বলা হয়েছে, যে তাদেরকে বেতন দিতে হবে এবং তারা চাকরি করতে পারবেন। কিন্তু এক্ষেত্রে যারা চাকরি করছেন তাদেরকে মুচলেখা দিতে হবে। কি মুচলেখা? মুচলেখা দিতে হবে যে যদি আমার বিরুদ্ধে ভবিষ্যতে কোনো ফ্রডের প্রমাণ পাওয়া যায়, আমি ফ্রড করে চাকরি পেয়েছি, যদি প্রমাণ পাওয়া যায় তাহলে বেতন আমাকে ফেরত দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কোন বেতন? পুরো টার্মের চাকরির বেতন? তো এটা স্পষ্ট নয়, তবে যতটুকু বোঝা যাচ্ছে বিভিন্ন রকম প্রাসঙ্গিকতার ক্ষেত্রে যে পুরো বেতন হয়তো এক্ষেত্রে ফেরত দিতে হবে না। যেদিন থেকে ডিভিশন বেঞ্চের রায় হয়েছে যে চাকরি চলে যাচ্ছে, সেদিন থেকে যতদিন পর্যন্ত না ফাইনাল জাজমেন্ট হয় ততদিন পর্যন্ত সময়কালে মুচলেখা দিয়ে কেউ যদি বেতন পান এবং পরবর্তীতে তিনি যদি ফ্রডভাবে চাকরি পেয়েছেন তা প্রমাণিত হয়, তাহলে তাকে বেতনটা ফেরত দিতে হবে। এবার এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় চলে আসছে যে এই মুচলেখার মাধ্যমে কিন্তু দুটো জিনিস সিদ্ধহস্ত হবে। নাম্বার 1, এই মুচলেখার মাধ্যমে অনেকেই হয়তো সাহস পাবেন না যারা জালিয়াতি করে চাকরিটা পেয়েছেন। সাদা খাতা, মেয়াদ উত্তীর্ণ প্যানেল এটসেট্রা যারা ছিল তারা ডেফিনেটলি এই ধূর্ততা দেখাবেন না যে মুচলেখা দিয়ে তারা বেতনটা কন্টিনিউ করবে। এরা ছাড়াও যাদের 8,000 সামথিং যারা এখনও পর্যন্ত আবিষ্কৃত বা প্রতিষ্ঠিত দুর্নীতিগ্রস্ত, এরা ছাড়াও যথাসম্ভব হয়তো আরও দুর্নীতিগ্রস্ত আছে, যেটা স্কুল সার্ভিস কমিশনও মনে করছিল বলেই তারা প্রথমে যোগ্য অযোগ্যের তালিকা জমা দিতে চাইছিল না। তো এরকম যদি কেউ থেকে থাকে তারাও কিন্তু অটোমেটিক্যালি মুচলেখাটা দেবে না। অতএব কারা মুচলেখা দিল আর কারা মুচলেখা দিল না, এটার ভিত্তিতে কিন্তু ভবিষ্যতে একটা ডেটাবেস ক্রিয়েট হতে পারে এবং সেই ডেটাবেসও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট হতে পারে।
এবং সুপ্রিম কোর্টের খুব স্পষ্ট আজকের যে পর্যবেক্ষণ, যে যদি যোগ্য অযোগ্য আলাদা করা যায় তাহলে ডেফিনেটলি যোগ্যদের চাকরি বাতিল হবে না। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে এ পক্ষ হোক আর ওই পক্ষ হোক, এটা তো প্রতিষ্ঠিত সত্য যে সঞ্জীব বানসালের কাছ থেকে যে ডেটা পাওয়া গেছে সেই ডেটা গ্রহণ করা হয়েছে এবং তার ভিত্তিতে চাকরি বাতিল হয়েছে। অতএব এই ডেটার ভিত্তিতেই যারা যোগ্য, খুব সম্ভবত তাদের পক্ষে অ অস্বস্তির বা যন্ত্রণার হয়তো কোনো কিছুই নেই। এইজন্যই নিজে এত যারা যোগ্য তারা নিজে জানেন যে আমরা যোগ্য, তারা বেতনটা কন্টিনিউ পাচ্ছে। আর যখন এই বিষয়ে পুরো ফাইনাল জাজমেন্ট চলে আসবে, আজকে তো হাইকোর্টের খুব স্পষ্ট অবজারভেশন, এসএসসি আলাদা করে দিতে পারলে ডেফিনিটলি যোগ্যরা বেঁচে যাবে। আজকের রায়ে এটাই বলা যায় যে সত্যের জয় আজকে হলো। যোগ্যদের জন্য চিন্তার কোনো অবকাশ নেই। তবে অযোগ্যদের যে চাকরি থাকবে না, এটা ১০০% নিশ্চিত হয়ে গেল। তো মানুষ আদালতের কাছে যায়, আদালতের কাছে বিচার চাইতে যায় মানুষ। কারণ আদালতে মানুষের শেষ ভরসা এবং শ্রেষ্ঠ ভরসা। আজকের রায়ে আমার ব্যক্তিগত মতামত, একটা অত্যন্ত সুন্দর রায় এসেছে। এই অন্তর্বর্তী রায় কিন্তু দুধ কা দুধ, পানি কা পানি একেবারেই আলাদা করে দিয়েছে। আচ্ছা, এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।